এমন ব্যক্তিদের জন্যই আমরা কথা বলবো যারা প্রথমবারের মতো বাড়ি কেনার পরিকল্পনা করছেন। তারা একটা ক্রেডিট স্কোর বিল্ড করলেন, কতদিনের এই ক্রেডিট স্কোরটা তাদের দেখাতে হবে? যারা নতুন এসেছেন তাদের বছর খানেক আপনার ওয়েট করা উচিত। কারণ আপনার একটা ক্রেডিট দুইটা ক্রেডিট আপনার একটা বিল্ড হবে। প্রথমে আপনার একটা ক্রেডিট কার্ড নেন 2 বছর, আপনার যদি ফুল ডকুমেন্টেড থাকে, আপনার যে ট্যাক্স রিটার্ন থাকে, জব রিলেটেড থাকে, তখন আপনি ফুল ইনকাম চেকে আপনার লোনটা পেতে পারবেন। এনআরএর নতুন যে নিয়ম, সেক্ষেত্রে যারা বাড়ি বিক্রি করবেন তারা একজন রিয়েলটরের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হয়, কিন্তু যিনি বাড়ি কিনবেন তিনি কি একসঙ্গে একাধিক রিয়েলটরের সাথে কথা বলতে পারবেন, নাকি যে কোনো একজন রিয়েলটরের সঙ্গে তাকে কোনো এগ্রিমেন্টে যেতে হবে? একজন মানুষ আসলে কবে নাগাদ বাড়ি কেনার জন্য, আমি যদি মনে করি আমি আজকেই বাড়ি কিনবো, নিঃসন্দেহে একটা সময় আছে, অর্থাৎ কিছু কিছু সময় পার হওয়ার পরে তিনি বাড়ি কেনার পরিকল্পনা শুরু করতে পারবেন। সেই সময়গুলো অর্থাৎ কবে নাগাদ তিনি শুরু করতে পারবেন? ক্রেডিট স্কোরের বিষয় আছে, তার লিগ্যাল স্ট্যাটাসের বিষয় আছে কিনা, এই বিষয়গুলো আপনার কাছে একটু জানতে চাই। প্রথমেই বলে নেই, যারা ব্র্যান্ড নিউ ইমিগ্রান্ট হয়ে এসেছেন, তাদের মধ্যে একটা ভাব দেখা যাচ্ছে আর বাড়ি কিনবেন, স্বপ্নের বাড়ি, আর যেহেতু চলে আসছেন দেশ ছেড়ে, এটা নিজস্ব একটা ঠিকানা খুঁজছেন, বাসা ভাড়া নিয়েও সমস্যায় আছেন, তারা চিন্তা ভাবনা করতেছেন। রিসেন্টলি গতকালকে একজন বাংলাদেশ থেকে আসা একজন স্বনামধন্য ব্যক্তিত্ব আমাকে কল দিলেন যে আমি একটা বাড়ি কিনবো, কিভাবে কিনবো। তো এক্স্যাক্টলি আপনি আজকের এই কোয়েশ্চেনটা যদি উনি আমাদের সাথে এই প্রোগ্রাম দেখে থাকেন, বা ওনার জন্য এটা প্রযোজ্য, বা যারা একদম ব্র্যান্ড নিউ আমেরিকান হিসাবে এসেছেন, মনে করেন 3 মাস 6 মাস, স্টুডেন্ট অনেকে আছে, এসেছেন ভিজিট ভিসা থেকে যাওয়ার পরিকল্পনা করছেন নানা লিগ্যাল প্রসেসে, তারা আসলে কবে নাগাদ? তো এখন মনে করেন আগে যে এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন দিয়ে যেটা মানে লোন করা যেত, সেটা বন্ধ হয়ে গেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে। সেটা হয়তো ডোনাল্ড ট্রাম্প চলে যাওয়ার পরে হয়তো সেটা আবার হয়তো চালু হতে পারে। একটু পরিষ্কার করেন, কি বন্ধ হয়ে গেছে? আগে মনে করেন এমপ্লয়মেন্ট অথরাইজেশন দিয়ে যে বাড়ি কেনা যেত, যারা ওই যে ইন্ডিয়ান বা বলেন, বা যারা আইটি জবে যারা আসতো, তারা কিন্তু ওই ওয়ার্ক পেপার দিয়েই কিন্তু একটা প্রপার্টি নিতে পারতো, সেটা লোনটাও ওরা পেত। তো সেটা এখন আপাতত বন্ধ রয়েছে, সেটা বন্ধ রয়েছে। বাট অফকোর্স যারা গ্রিন কার্ড হোল্ডার, ইউএস পাসপোর্ট হোল্ডার, তাদের জন্য ওই এটা এখনো অ্যাভেলেবল আছে। বাট একদম ব্র্যান্ড নিউ যারা, তাদের প্রথমে ক্রেডিটটা ঠিক করে নিতে হবে। যারা এসএলএম করেছেন, তারা এসএলএম করলে তো উনি তো একটা প্রক্রিয়ার মধ্যে আছে, তিনিও লোন পাবেন। বাট শুধু ওই যে যেটার এমপ্লয়মেন্ট ভিসা, যারা ইবি3 কিংবা অন্যান্য ক্যাটাগরিতে আছেন, যে কাজের জন্য এসেছেন, তাদের জন্য সেটা বন্ধ রয়েছে, আপাতত বন্ধ রয়েছে, পরিষ্কার বন্ধ রয়েছে। হ্যাঁ, এবং যারা নতুন এসেছেন তাদের বছর খানেক আপনার ওয়েট করা উচিত। কারণ আপনার একটা দুইটা ক্রেডিট আপনার একটা বিল্ড হবে। প্রথমে আপনার একটা ক্রেডিট কার্ড নেন, যে কোনো ব্যাংকের হোক বা স্টোরের হোক, একটা ব্যাংকের নেন, একটা স্টোরের হোক, বা একটা গ্যাসের কার্ড নেন, বা 2-3টা কার্ড নিলেন। মেক শিওর যে আপনি সেই যে কার্ডটা ইউজ করবেন সেটা মান্থলি অন টাইমে আপনি পে করছেন। গ্রোসারি বাজার তো আপনি করে থাকেন, সবাই মনে করেন $200, $250, $300 গ্রোসারি বাজার হয়ে থাকে। যদি সেই গ্রোসারি বাজারটা যদি আপনি ক্যাশ টাকা দিয়ে না দিয়ে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করেন, হয়তো মাসের শেষে দেখা গেলো 1000 টাকার বিল হয়ে গেছে, এবং 1000 টাকা আপনি পেমেন্ট করে দিলেন। তো সেই যখনই আপনি একটা 12 মাসের একটা পেমেন্ট আপনার দেওয়া হয়ে যাবে, তখন আপনার একটা ক্রেডিট লাইন আপনার অটোমেটিকলি একটা বিল্ড হয়ে যাবে। এবং 2 বছরের যদি আপনি ফুল ইনকাম চেকে যান, অ্যাকর্ডিং টু দ্য মর্গেজ ব্রোকার, আজকেও কথা হয়েছে, তাদের ভাষ্য অনুযায়ী যে 2 বছর আপনার যদি ফুল ডকুমেন্টেড থাকে, আপনার যে ট্যাক্স রিটার্ন থাকে, জব রিলেটেড থাকে, তখন আপনি ফুল ইনকাম চেকে আপনার লোনটা পেতে পারেন। ফুল ইনকাম চেক মানে স্লাইটলি বেটার রেট আপনি পাবেন। আর যদি নো ইনকাম চেকে যান, স্লাইটলি হায়ার। এবং যারা সেকেন্ড হাউস হিসাবে কিনতে চাচ্ছেন, বা মনে করেন ফার্স্ট হাউস আছে এবং সেকেন্ড হাউস নিতে চাচ্ছেন, তখন সেটা যদি আপনার থাকার জন্য হয়ে থাকে, তো ওইটার জন্য আমরা আজকে একেবারে ফার্স্ট হাউস নিয়ে কথা বলবো। বিশেষ করে যারা যেটি বলছিলেন যে আপনাকে একজন টেলিফোন করেছিলেন গতকালকে, এমন ব্যক্তিদের জন্যই আমরা কথা বলবো যারা প্রথমবারের মতো বাড়ি কেনার পরিকল্পনা করছেন। তারা একটা ক্রেডিট স্কোর বিল্ড করলেন, কতদিনের এই ক্রেডিট স্কোরটা তাদের দেখাতে হবে? মিনিমাম 12 মান্থস, মিনিমাম 12 মান্থস। কিন্তু সাধারণত 2 বছরের কি লাগে? 2 বছর হইলে বেটার,
বাট আপনার যখনই আপনার একটা এস্টাবলিশ হয়ে যাবে, একটা ক্রেডিট লাইন হয়ে যাবে, তখন ব্যাংক আপনাকে মর্গেজ দেওয়ার কথা মনে করেন হয়তো রেটটা একটু স্লাইটলি হায়ার হতে পারে, বাট আপনাকে লোনটা সে দিবে যেহেতু আপনার জব আছে। এবং যদি আপনি ডাউন পেমেন্ট একটু বেশি দেন, 20% দেন, 25 বা 30% দেন, তখন জিনিসটা ইজি হয়ে যায়। আর যদি আপনি মনে করেন 5%, 10% দিয়ে নেবেন, তখন আপনার 2 বছর আপনার একটা ক্রেডিট লাইন, আপনার হিস্ট্রি আপনার দরকার হবে। সেক্ষেত্রে আমরা জানি যে যারা ফার্স্ট টাইম হোম বায়ার তাদের জন্য ডিপোজিট এবং অন্যান্য জায়গাগুলোতে বেশ বড় ধরনের ছাড় আছে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি স্বাভাবিক প্রক্রিয়ায় একজনের 2 বছর হয়ে গিয়েছে, তিনি ক্রেডিট স্কোর ভালো আছে, ক্রেডিট স্কোরটাকে ঠিক মতো তিনি আপডেট রাখতে পেরেছিলেন এবং তিনি এখন বাড়ি কিনতে চান। সেক্ষেত্রে তিনি লোন কি পরিমাণ পাবেন এবং তাকে ফিক্সড ডিপোজিটে কত রাখতে হবে? এই জন্য আপনার একজন অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্টের সাথে আপনাকে কথা বলতে হবে, একজন ব্যাংকারের সাথে কথা বলতে হবে, এবং পুরো প্রক্রিয়া সম্বন্ধে আপনার বাড়ি কেনার আগেই আপনাকে জেনে নিতে হবে ডুজ অ্যান্ড ডোন্ট, আপনি কত টাকা লোন পাবেন, কতটুকু আপনার ডাউন পেমেন্ট লাগবে। এইগুলা কিন্তু বেসিকলি মোরলেস এই যে রিয়েল এস্টেটের যে যারা জড়িত তারাই আপনাকে বলতে পারবে। আপনার একটু টাইম দিতে হবে এবং সময় দিতে হবে এবং এ বিষয়ে আপনি কথা বলতে হবে। একটা ব্যাংকের সাথে যদি আপনার নাও হয়, তাহলে আরেকটা ব্যাংকের সাথে, 2-3টা ব্যাংকের সাথে আপনি কনসাল্ট করুন, দেখুন কোনটা আপনার জন্য, কোন গাইডলাইন যেটা আছে কোনটা আপনার জন্য হবে। কারণ গভর্নমেন্ট ব্যাংক FHA লোন যেটা, সেটা আপনি 3% দিয়েও নিতে পারবেন। 3% ইন্টারেস্ট রেটটা কেমন হবে? সাধারণত ওইটা কনভেনশনাল ইয়ে থেকে কম হয়ে থাকে, 5.25, বাট ওইখানের মধ্যে আবার অনেকগুলো স্ট্রিং অ্যাটাচ আছে, যেগুলো হয়তো FHA নিলে আপনি সাথে সাথে বাড়িটা বিক্রি করতে পারবেন না, ওটাতে আপনার থাকতে হবে, প্রাইমারি হোম হিসাবে আপনি ইউজ করতে হবে 5-7 বছর। ওটা ডিপেন্ড করে এক একটা গাইডলাইন যেটা আছে সেটা আপনার ফলো করতে হবে। হ্যাঁ, এটা কিনতে পারবেন, আপনি 3% দিয়েও বাড়ি কিনতে পারবেন, কিন্তু কত টাকা আপনি লোন পাবেন সেটা আপনি একজন ব্যাংকারের সাথে কথা বলতে হবে, একটা মর্গেজ ব্রোকারের সাথে কথা হবে, একজন রিয়েল এস্টেটের কথা বলুন, তখন জিনিসটা আপনার জন্য ক্লিয়ার হয়ে আসবে। কিন্তু কেউ একজন শুরু করবেন, তিনি পরিকল্পনাটা শুরু করবেন, আমরা জানি যে বাড়ি কেনার এই প্রক্রিয়ার সঙ্গে অনেক পেশাদার লোকই জড়িত, একজন রিয়েলটর, একজন লোন অফিসার, একজন অ্যাটর্নি, একজন হোম ইন্সপেক্টর, অনেক বিষয় আছে। কিন্তু তিনি শুরুটা করবেন কাকে দিয়ে? তিনি কি একজন লোন অফিসারের সঙ্গে ফার্স্টে গিয়ে কথা বলবেন, প্রি অ্যাপ্রুভাল নেবেন, নাকি তিনি একজন রিয়েলটরের সাথে কথা বলবেন? প্রথমে আপনি বিসমিল্লাহ করবেন একজন রিয়েল এস্টেট এজেন্টকে দিয়ে, রিয়েলিটরকে দিয়ে, কারণ তার মাধ্যমেই আপনি সব ডিটেলস সে আপনাকে ইন এন্ড আউট, যে কোন রাস্তায় যাবেন, ডানে যাবেন, বামে যাবেন, কারণ একজন রিয়েল এস্টেট এজেন্টে কিন্তু সবাই জড়িত, কিন্তু 50% কাজ কিন্তু একজন রিয়েল এস্টেট এজেন্ট করে দিত। এই জন্য রিয়েল এস্টেট এজেন্টের কোনো বিকল্প কোনো পথ নাই, কারণ মর্গেজ ব্রোকার সামান্য সেই 2-4 মিনিট আপনাকে কথা বলবে, সময় দিবে, কিন্তু একজন রিয়েল এস্টেট আপনার সাথে কিন্তু 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, বছরও কাজ করে। আপনার ফোন আনসার করবে, আপনাকে গাইড দিবে, যে কোনো ইস্যুতে আপনার দিবে, এবং বাড়ি কেনার পরেও কিন্তু একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে সম্পর্ক শেষ হয় না, আর ফলো আপ করে জেনে থাকে। তো একজন রিয়েল এস্টেট এজেন্ট ভেরি ইম্পর্টেন্ট। যদি বাড়ি কেনার ব্যাপারে আপনি অবশ্যই যোগাযোগ করবেন, এবং আপনার বিশ্বাস, আমাদের বাঙালি কমিউনিটিও অনেক ট্রাস্টেড, অনেক রিলায়েবল রিয়েলিটর এখন অ্যাভেলেবল। আপনি যোগাযোগ করবেন, কথা বলবেন, কোয়েশ্চেন আনসার যেগুলো আছে আপনার জানবেন, এবং সে আপনাকে গাইড দিবে, বলবে ভাই আমাকে বলে দেন আমি কি করব। মানে একজন রিয়েলটর কি, যদি কেউ একজন রিয়েলটরের সাথে শুরুতে যোগাযোগ করেন, তিনি কি লোন অফিসার থেকে শুরু করে অন্যান্য কানেকশন গুলো করিয়ে দেন, নাকি সেটা তাকেই, ওই ব্যক্তিকেই করতে হয়? না, উনি করে দিতে পারবেন, যারা এক্সপেরিয়েন্স যারা আছেন, তারা তো একটা সিস্টেমে কাজ করেন, ABCD সবকিছুই ওনাদের জানা আছে। একজন ট্রাস্টেড রিয়েল এস্টেটের সাথে কাজ করাটা ইজিয়ার, আপনার জন্য ইজি হবে। আমরা জানি যে এনআরএর নতুন যে নিয়ম, সেক্ষেত্রে যারা বাড়ি বিক্রি করবেন তারা একজন রিয়েলটরের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হয়, কিন্তু যিনি বাড়ি কিনবেন তিনি কি একসঙ্গে একাধিক রিয়েলটরের সাথে কথা বলতে পারবেন, নাকি যে কোনো একজন রিয়েলটরের সঙ্গে তাকে কোনো এগ্রিমেন্টে যেতে হবে? এথিক্যালি আমি যে এখন যে আপনি একজনের সাথেই আপনার 6 মাসের জন্য আপনি চুক্তিবদ্ধ হলেন, 6 মাস বা 1 বছরের জন্য ওনার সাথে হলেন, কারণ হিউজ টাইম, ওই 1 বছরে তিনি যদি তাকে তার কাঙ্ক্ষিত বাড়ি দিতে না পারেন, 1 বছর তো কেউ বসে থাকবে না। না, সে বসে থাকবে না। যদি মনে করেন যে আপনি তো বুঝতে পারবেন আপনার এজেন্ট আপনার সাথে রেসপন্ড করতেছে কিনা, বুঝছেন, আপনার যদি স্যাটিসফাইড, কন্ট্রাক্ট তো আপনি যে কোনো সময় আপনি ভয়েড করতে পারেন, এই যে আপনি ভয়েড করতে পারবেন না এটা না, আপনি স্যাটিসফাইড না হলে আপনি বলবেন যে আই এম নট স্যাটিসফাইড, বাট অ্যাজ লং এজ যখন
আমি যে কাজ করি আপনিও সেই কাজ করতে পারেন, আমি যে রিয়েল এস্টেট এজেন্ট সেও একজন করতে পারে, বাট ডিপেন্ড করবে যে হাউ মাচ এফোর্ট একজন রিয়েল এস্টেট আপনাকে দিচ্ছে, আপনি সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে একজনের সাথে যখন কাজ করবেন সে আপনাকে সময় দিচ্ছে কিনা, আপনাকে আনসার করতেছে কিনা, আপনার ইমেলের আনসার দিচ্ছে কিনা, টেক্সটের আনসার দিচ্ছে কিনা, তো সেটা আপনি করতে পারবেন। বাট আমি নতুন যারা তাদের এজেন্টের মাধ্যমেই যাওয়া ভালো, কারণ অনেক কিছু ডিটেলস আছে, বাট যাওয়ার আগে আপনি হোমওয়ার্কটা একটু করে নেবেন, আপনি কার সাথে যাচ্ছেন, আপনার রেকমেন্ডেড যারা রিয়েল এস্টেট আছেন তাদের সাথে কথা বলুন। ওকে ফাইন, আমি ধরে নিলাম তিনি একজন অবশ্যই রিয়েল এস্টেটের মাধ্যমেই আগাবেন, কিন্তু এই যে তিনি এগ্রিমেন্ট করছেন এটার জন্য কি তাকে কোনো ফি দিতে হবে, কিংবা তিনি যদি চান যখন মনে হয় যে না এই রিয়েলটর আমাকে আমার কাঙ্ক্ষিত যে বাড়ি আমি চাইছি সেটি তিনি দিতে পারছেন না, সেটি কি তিনি সেই এগ্রিমেন্ট যে কোনো সময় বাদ দিতে পারবেন? হ্যাঁ, যদি বাড়ি কিনেন ওনার মাধ্যমে কিনেন তো ফিস তো দিতে হবে, যদি না কিনেন তাহলে তো কোনো ফিস তখন আর দিতে হচ্ছে না। তার মানে পুরো প্রসেসটা একজন পেশাদার ব্যক্তির কাছ থেকে পাওয়া যাচ্ছে উইদাউট এনি ফি। যদি তাকে দিয়ে শেষ পর্যন্ত বাড়ি কেনা হয় তখন তিনি ক্লেম করা যাবে, হ্যাঁ একজন ক্লেম করতে পারেন, কারণ সেও তো একটা সার্ভিস প্রোভাইড করছে। ওকে, আমরা নিউ ইয়র্ক সিটির কথা যদি বলি, নিউ ইয়র্ক সিটিতে আমরা জানি সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হাউজিং সমস্যা। অনেকেই ভাবছেন এখানকার বাড়ি ভাড়া অনেক বেশি। কেউ যদি পরিকল্পনা করেন, বিশেষ করে ফার্স্ট টাইম হোম বায়াররা, যে আমি ভাড়ার টাকা আমার যে প্রতি মাসে ভাড়ার টাকা দিতে হয় সেই টাকায় আমি বাড়ি কিনবো, সেটা কি সম্ভব হয়? অর্থাৎ মর্টগেজের যে অ্যামাউন্টটা আসে সেটার সঙ্গে ভাড়ার টাকা সম্পর্কে নিঃসন্দেহে আপনার আইডিয়া আছে, দুটো মিলে কি নিউ ইয়র্ক সিটিতে বাড়ি কেনা সম্ভব হয়? নিউ ইয়র্ক সিটিতে এটা একটু টাফ হয়ে যায়, কারণ আপনার একটা ডাউন পেমেন্টের একটা ব্যাপার আছে। হ্যাঁ, ডাউন পেমেন্টটাই ব্যাপার আছে। যদি প্রাইভেটলি কেউ আপনার সাথে কোনো চুক্তি করে, ওনার মনে করেন ওনার সেলিং, আমি আপনাকে দিব, মর্গেজটা দরকার নেই, ওনার উইল ফাইন্যান্স, দেন ইটস পসিবল। ইম্পসিবল না, পসিবল আছে, বাট ডিপেন্ড করে যদি ওনার আমি ডিসাইড করি আমি বাড়ি বিক্রি করব এত টাকায়, মান্থলি আপনি আমাকে এত টাকা দিবেন। ওকে, তো ইট ইজ পসিবল। ইজ ইট পসিবল যে ওইটা আবার ওই অনেকে আমরা ইসলামিক লোনের সেই পর্যায়ে, সেই ধরনের পর্যায়ে সরি আবার মর্টগেজ লোনের কথা আমরা বলছিলাম, যে মর্টগেজ লোনটা কেমন হয় নিউ ইয়র্ক সিটিতে? অর্থাৎ যিনি বাড়ি কিনবেন ফার্স্ট টাইম হোম বায়ার, তাকে কি অ্যামাউন্ট মান্থলি তার আসে? এবং এটার সঙ্গে অনেকে জানতে চান যে বাড়ি তো আসলে একটা হাতি পালার মতো, বাড়ি নিচ্ছি এর সঙ্গে আমার এখানকার লোকাল ট্যাক্স দিতে হবে এবং অন্যান্য বাৎসরিক কিছু ট্যাক্সের বিষয় আছে, প্রপার্টি ট্যাক্স আছে, কি পরিমাণ সেগুলো আসলে আসে? পরিমাণ এক একটা এরিয়াতে এক এক ধরনের প্রপার্টির মধ্যে এক এক ধরনের প্রাইস আসে। এখন আপনি কোন ধরনের প্রপার্টি কিনবেন, আপনার এই জন্যই প্রথমে আপনার একজন মর্গেজ ব্রোকারের সাথে কথা বলা উচিত। সে আপনাকে ব্রেকডাউনটা দিবে যে ট্যাক্স কত টাকা আসতেছে, আপনার মান্থলি পেমেন্ট কত আসতেছে, আপনার যে সিটির যে ট্যাক্স, ইন্স্যুরেন্স, পিএমআই যেগুলো আনুষঙ্গিক যেগুলো আছে, আপনার ইউটিলিটি বিলস আছে, তো আনুমানিক একটা সে আপনাকে বলে দিবে যে আমার 4,500 টাকা আসবে। এখন দুই ফ্যামিলি যদি হয়, আপনি যদি একটা রেন্টাল ইনকাম থেকে 3,000 টাকা পান, তো এই যে বাকি যে $1,500 সেটা আপনার নিচে থেকে দিতে হবে, কিংবা আপনি যদি ওই বাড়িতে থাকেন, হ্যাঁ আপনি যদি থাকেন, তো ওই বাড়ির যে একটা অংশ যেটা আছে সেটা আপনার রেন্ট হিসাবে আপনি কালেক্ট করতে পারেন। যে মনে করেন সিমিলার 3 বেডরুমের বাসা 3,000 টাকা ভাড়া, ওইটা তো আমি বাইরে থাকলে আমি অন্যজনকে দিতাম, সেই 3,000 টাকা আপনি কিন্তু আপনার অ্যাড করলেন, আরো 3,000 টাকা কিন্তু একটা রেন্টাল ইনকাম থেকে আসতেছে। তো সেটাইভাবে আপনি ক্যালকুলেট করবেন যে আমি আমার বাজেটটা এতটুকু হতে হবে। অফকোর্স একটা বাজেট আপনার থাকতে হবে, কারণ আপনি বাড়ি নিলেন, নেওয়ার পরে আবার যদি সেটা সাস্টেন না করতে পারেন, ওই হাতি পালার মতো বলে, তো ওটা কোনো মেক সেন্স করে না। আপনি যেটাই করবেন আপনি বুঝে শুনে করবেন। এই জন্যই আপনাদের সবার একটা ক্যালকুলেটিভ করে আপনার সবার ইনফরমেশন নিয়ে, সবার ইনপুট নিয়ে তখন আপনি রিয়েলটরের সাথে আলাপ করেন। হ্যাঁ, এবং উনিও আপনাকে ব্রেকডাউন বলবে যে ভাই এটা নিয়ে আপনি নিজে সাস্টেন করতে পারবেন না। ফার্স্ট টাইম হোম বায়ারদের ডাউন পেমেন্ট কি পরিমাণ দিতে হয়? কি কি অপশন আছে তাদের জন্য? অ্যাজ লো অ্যাজ 3%। আপনি 3% দিয়েও আপনি যে এফএইচএ লোন যেটা বলতেছি, বাট ওটা ফুল ডকুমেন্ট লাগবে। এবং
কন্ডিশনটা হলো হয়তো ওখানে আপনাকে দীর্ঘদিন থাকতে হতে পারে, মানে যার যেভাবে যে প্রোগ্রামগুলো যেগুলো আছে। তো কনভেনশনাল লোনে আবার আপনি 5% দিতে পারেন, 3% দিতে পারেন, ডিপেন্ডিং অন আপনার ইনকামের উপর। আপনার যদি ইনকাম ভালো থাকে আপনি 3% নিতে পারেন। অনেক ক্ষেত্রে 0 ডাউন পেমেন্টেও বাড়ি নেওয়া হয়েছে যদি আপনার ইনকাম ভালো থাকে। আপনার যদি ক্যাপাসিটি থাকে আপনার পেমেন্ট দেওয়ার, ব্যাংকের তো কোনো সমস্যা নেই। এবং যেটি বলছিলেন যে সব ইনফরমেশন নিয়ে একজন রিয়েলটরের সাথে বসা উচিত। কোন এলাকায় বাড়ি চান, কয় ফ্যামিলি বাড়ি চান, এ ধরনের কি যখন একজন ক্লায়েন্ট আপনাদের কাছে আসে আপনারা তাদের কাছে কোন তথ্যটা জানতে চান, যেটি আজকে দর্শকরা জানতে পারবে এবং তারা সেই প্রস্তুতি নিয়ে রিয়েলটরদের কাছে যাবে? প্রথমে আমি জিজ্ঞেস করে নিই যে ওনাদের চাওয়াটা কি, এক ফ্যামিলি চাচ্ছেন কিনা, 2 ফ্যামিলি চাচ্ছেন, মাল্টি ফ্যামিলি চাচ্ছেন, এবং তাদের বাজেট কত এবং কত টাকা ব্যাংকে আছে, এবং তাদের জবের স্ট্যাটাস কি, ক্রেডিট স্কোরগুলো, এগুলো বেসিক যেগুলো আমাদের একজনের সাথে বসার আগেই। তখন আমরা যদি ওনার সব কিছু ঠিকঠাক থাকে বা নাও থাকে তখন আমরা বলি যে আপনি অফিসে আসুন, আপনার সাথে ফেস টু ফেস কথা বলি, এবং যে 1-to-1 যে একটা কনভারসেশন, হাফ অ্যান আওয়ার, মানে কী চাচ্ছেন না চাচ্ছেন, কোথায় সুবিধা অসুবিধা আছে, যদি কোনো অসুবিধাও থাকে সেক্ষেত্রে আমরা বলে দিই কীভাবে আপনি এগুলো সলভ করবেন, সলভ করে আবার আসুন। তো আসার পরে আমরা তখন মর্গেজ ব্রোকারের সাথে বা ব্যাংকারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিই, এবং উনি তখন যান, মর্গেজ ব্রোকারের সাথে কথা বলেন। ক্রেডিট, এখন তো আজকাল তো ক্রেডিট চেক করতে হয় না, সবার ফোনের মধ্যেই আছে, এটা তখন দেখা যায়। বেসড অন দ্যাট আমরা ওই আয় ব্যয়ের যে জবের যে ইনকাম আছে, ট্যাক্স রিটার্ন আছে, সবগুলো মিলাইয়ে দেয়। তখন আমরা একটা প্রি অ্যাপ্রুভালের একটা লেটার আমরা কালেক্ট করি, যেগুলো মনে করেন অন্যান্য রিয়েল এস্টেট এজেন্ট বা যারা বিক্রি করবে বাড়ি বা সেলার, ওইগুলা কিন্তু সে চেক করে যে উনি কোয়ালিফাই কিনা। কারণ সেও আপনাকে জানতে চাবে আপনার কোয়ালিফিকেশনটা কি আছে, যে আপনার সাথে কন্ট্রাক্টে যাবে 3 মাস পরে দেখা গেল যে আপনি কোয়ালিফাই না। তো এটা প্রফেশনাল টাইম নষ্ট, ওয়েস্ট অফ টাইম, আমারও টাইম নষ্ট, যে বিক্রি করবে তারও টাইমের নষ্ট, অন্যান্য। তো এইগুলো আমাদের ওয়ার্ক হ্যাজার্ড হিসাবেই আমরা গণ্য করে থাকি। তো ওই জন্য আমরা সবগুলাই হোমওয়ার্ক করেই আমরা যখন অফার দেই, অফারগুলো অ্যাকসেপ্ট হয় এবং তখন আমাদের কাজগুলো শুরু হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।